বছর পর কলকাতায় ফেরা, তাসলিমা নাসরিনের ফেরা। রবীন্দ্র সদনে লেখিকাকে সংবর্ধনা, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। ইতিহাস যেমন মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, ইতিহাস তেমনি মনে রাখে কারা দরজা খুলেছিল। বছর 20 পর ঘরে ফেরা, চেনা গন্ধের কাছে ফেরা। বছর 20 পর তাসলিমা নাসরিনের কলকাতায় ফেরা। 2 দশক পর ফের প্রিয় শহরে, ফের কলকাতার মঞ্চে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। বাম আমলে বিতাড়িত তৃণমূলের আমলে ফেরার অনুমতি মেলেনি। পদ্মের বাংলায় প্রত্যাবর্তন তাসলিমা নাসরিনের। শনিবার রবীন্দ্র সদনের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এখানে কোনো ভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। 20 বছর পর ঘরে ফেরা, চোখে জল, গলায় আবেগ, সবকিছু কলকাতার জন্য। এক বাংলায় আমার জন্ম, আরেক বাংলায় হারিয়ে যাওয়া ঘর খুঁজে পেয়েছিলাম। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। তাসলিমা নাসরিন লিখেছিলেন মেয়েবেলার কথা, লজ্জার কথা, যা বাংলাদেশের মৌলবাদীদের সহ্য হয়নি। দেশ ছাড়তে হয়েছিল তাসলিমাকে, শুরু হয়েছিল নির্বাসিত জীবন। ঘর খুঁজে পেয়েছিলেন ভালোবাসার শহর কলকাতায়, কিন্তু কলকাতা তাকে রাখতে পারেনি। 2007 সালের 22 নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। আমি কি কাউকে হত্যা করেছিলাম? কারো ঘর পুড়িয়েছিলাম? যে বিধান নারীকে পুরুষের যৌন দাসী হিসেবে গণ্য করে, অমুসলিমকে ঘৃণা করে, ইসলামের সংস্কারক বা সমালোচককে হত্যা করে, সেই বিধানকে প্রশ্ন করতেই হবে।
আরো বেদনাদায়ক হলো মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। তাসলিমাকে সংবর্ধনার আসরে রবীন্দ্র সদনে বসেছিল চাঁদের হাট। মুখ্যমন্ত্রী ওখানে তাসলিমাকে বলে গেল যে আপনি যখন ইচ্ছে আসবেন, একদিনের জন্য আসবেন, 3 দিনের জন্য আসবেন, 1 মাসের জন্য আসবেন, আমরা আপনার সুরক্ষা দেব। এটা একটা গ্যারান্টি। উনি তো আসবেনই। উনি বাংলা ভাষায় লেখেন, আর বাংলা ভাষায় লিখতে গেলে কলকাতায় থাকতে হবে। তাসলিমার মনে কলকাতা, কলকাতার মনে তাসলিমা। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? নিউজ 18 বাংলা। নারী স্বাধীনতায় জোর, অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল তসলিমা নাসরিনের। একই দেশের নাগরিকের অধিকার ধর্মভেদে আলাদা হতে পারে না। ভারত ও বাংলাদেশ 2 দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান, মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে নাগরিক আইন। 7 নম্বর রডন স্ট্রিট, এখানেই ছিল তাসলিমার বাড়ি। 2007 সালে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল তাসলিমা নাসরিনকে। এই বাড়ি নিয়েই তিনি লিখেছিলেন আমার কলকাতার বাড়ি কবিতা। তাসলিমার সেই বাড়ি থেকে নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। বাড়িটা তুই কেমন আছিস? তোর বুঝি খুব একলা লাগে? আমার কলকাতার বাড়ি এই কবিতায় তসলিমা নাসরিন যে কবিতা লিখেছিলেন, আমি সেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। কলকাতার এই বাড়িতে ঠিক ওপরে গিয়ে যে রুমটি, সেই রুমেই থাকতেন তসলিমা নাসরিন, এবং এখান থেকে 2007 সালে তাকে চলে যেতে হয়েছিল। আর এই বাড়ি নিয়েই আমার কলকাতার বাড়ি কবিতা লিখেছিলেন তিনি। এই বাড়িতেই তার 9 আলমারি বইপত্রের কথা লেখা উল্লেখ রয়েছে। একই সঙ্গে এখানে তার যাবতীয় লেখার রসদ রয়েছে, এমনও উল্লেখ রয়েছে। এই বাড়ি নিয়েই তার যাবতীয় স্বপ্ন, কলকাতার ঠিকানা, এবং এখান থেকেই তাকে চলে যেতেও হয়েছিল। মন খারাপ হয় এখনও। তাই কলকাতায় যখন তসলিমা নাসরিন প্রায় 18 বছর পর, তখন এখানেই তিনি আরও একবার আসতে চাইছেন, দেখতে চাইছেন এই বাড়িটা কেমন আছে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার যে খবরে নজর রাখবো, শুরু হয়ে গেল জনগণনা। সূচনা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছানোর আগে আপনি নিজেই নিজের সম্পর্কে কিছু তথ্য সরকারকে দিয়ে দিতে পারেন। তার জন্য জনগণনার পোর্টাল খোলা হয়েছে। এবারের সেন্সাসে 2টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা, এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন যে সুবিধা, সেটা আপনারা গ্রহণ করবেন। ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত। জনগণনার পোর্টালে সেলফ এনুমারেশনে কিভাবে নিজের তথ্য পূরণ করবেন, সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছানোর আগেই কিভাবে নিজের কাজ এগিয়ে রাখবেন, মানচিত্রে নিজের বাড়ি সরকারকে চিনিয়ে দেবেন কি করে, দেখে নিন। কিভাবে সেলফ এনুমারেশন? https://ac.census.gov.in এ লগ ইন করতে হবে। যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্য সিলেক্ট করতে হবে আপনাকে।
তারপর দিতে হবে ক্যাপশা। এরপর ওয়েলকাম স্ক্রিনে পরবর্তী ধাপগুলির বিষয় নির্দেশ দেওয়া থাকবে। পরিবারের প্রধানের নাম ও মোবাইল নাম্বার দিতে হবে। পছন্দের ভাষা তালিকা থেকে নির্দিষ্ট করে দিতে হবে। মোবাইলে যাওয়া ওটিপির মাধ্যমে এবার তা যাচাই হবে। জেলার নাম, পিনকোড ও নিকটতম ল্যান্ডমার্ক নির্বাচন করতে হবে। মানচিত্রে একটি মার্কার ল্যান্ডমার্ক নির্দেশ করবে। সেই মার্কারটি টেনে নিজের বাড়ির ওপর নির্দিষ্ট করতে হবে। তারপর গৃহতালিকা প্রস্তুতকরণের পেজ খুলবে। আর এরপরই পরিবারের সব তথ্য ফর্মে পূরণ করতে হবে। সব তথ্য পূরণের পর প্রিভিউয়ে যাচাই করে নিতে হবে। আর তথ্য যাচাই হয়ে গেলেই সেভ অথবা সাবমিট করতে হবে। আর এই সাবমিটের পরই এইচ দিয়ে শুরু 11 অঙ্কের এসি কোড আসবে। সেই এসি কোড এসএমএস ইমেলের মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হবে। বাড়িতে জনগণনা করতে এলে তখন এই এসি কোডটাই আপনাকে বলতে হবে। রাজ্যে এসআইআর এ শেষ পর্যন্ত বাদ গিয়েছে 91 লক্ষ। এদের মধ্যে 20 লক্ষ ট্রাইব্যুনালে আবেদনই করেননি। এই বিস্ফোরক তথ্য জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। ভারতের নাগরিক সেজে ঘুরে বেড়ানো অনুপ্রবেশকারীদের ধরতে গত বছর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট চালু করে কেন্দ্রীয় সরকার। শনিবার মুখ্যমন্ত্রী এই আইনের কথা বললেন। দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে। একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না, তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না। দু রকমের বিষয় রয়েছে। এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এবার আমরা আপনাদের বলবো কলকাতা হাইকোর্টের একটি রায়ের কথা। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যে অ্যাক্টে গ্রেফতার নাসির মোল্লা। 18 জুন 2026 নাসির মোল্লাকে পুলিশ গ্রেফতার করে। ধৃত নাসির মোল্লা ডিটেনশন সেন্টারে। আমরা সবাই দেখেছি ভোটের আগে এসআইআর নিয়ে বিতর্ক কম হয়নি। ভোটার তালিকায় নাম তুলতে ভিন রাজ্য থেকে অফিসের কাজ ছেড়ে মানুষ চলে এসেছেন এখানে। কত জায়গায় রাত থেকে লম্বা লাইন দেখেছি আমরা। ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে উদ্বেগ অবধি দেখেছি। এই উদ্বেগ তো স্বাভাবিক। ধরুন আপনার আমার বাড়ির কারো নাম যদি এখন বিচারাধীন থাকে, রাতে কি ঘুম আসবে কোনোভাবে? অফিসে অফিসে দৌড়ে বেড়াবেন, ভোটার লিস্টে নাম তোলার জন্য ছোটাছুটি করতে হবে চারিদিকে। এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে পারবেন? তাহলে একবার ভাবুন, এই যে 27 লক্ষ বিচারাধীন, তার মধ্যে 20 লক্ষ নিজেদের ভোটার হিসেবে এখনো দাবিই করেননি। এটাও কি সম্ভব? তারা যদি জেনুইন হতেন, ভোটার হওয়ার ন্যায্য দাবি কি ছেড়ে দিতেন? দেবেন না তো। তাহলে এই 20 লক্ষ নাম কাদের? তারা কারা? তাহলে কি বিচারাধীন 27 লাখের মধ্যে 20 লাখই ভুয়ো?
এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না, তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের সেলফ এনুমেরেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে তখন আমরা অ্যাসেস করে বলতে পারবো। সিএএ ইস্যুতে রাজনৈতিক স্বার্থে ভুল বুঝিয়েছিল বিগত তৃণমূল সরকার। নিউ টাউনের মঞ্চ থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিগত সরকারের যারা, বিশেষ করে যারা বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে, তারা বলেছে এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব। কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় বলেছি যে আপনারা যখন ভিসা পারমিট করতে যান তখন 71-এর আগের দলিল আনতে বলা হয়, সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়তেন। তাহলে আপনাদের সরকার পুলিশের ডিআইবি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র দপ্তর আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল, এখনো আমার হাতে আছে, তাহলে এই প্রশ্নটা কেন করেন? তার মানে সিএ এর প্রয়োজনীয়তা ছিল। এবং আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব 1945 সাল থেকে পিআর ঠাকুরের নেতৃত্বে এই লড়াই চলে এসেছে এবং যারা বিভীষিকাময় দেশভাগ 47, তারপরে ক্রমাগত প্রাণ বাঁচানোর জন্য এবং ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা বারে বারে এই দাবি বিভিন্ন সময়ে করেছেন যে আমাদের সহনাগরিকের মর্যাদা দেওয়া হোক। নাগরিকত্ব কাটতে নয়, নাগরিকত্ব দিতেই এই সিএ আইন ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। নিউ টাউনের মঞ্চ থেকে তৃণমূলকে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হাত থেকে এই আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন, তারাও হয়তো বুঝেছেন। সেই সময় আপনি বলুন কত ঘটনা 19 সালে পশ্চিমবঙ্গে ঘটেছে, অশান্তি, হাজারদুয়ারি ট্রেন পুড়েছে, সাঁতরাগাছিতে বাস পোড়ানো হয়েছে। মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। কে ছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন স্মৃতির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় এই সিএ এর বিরুদ্ধে। অথচ আজকে উনার দলের যারা সমর্থক তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছুজন পেয়েওছেন। এভাবে তো হয় না, সরকার তো নীতি তৈরি করে সকলের জন্য, কোন একটা নির্দিষ্ট দলের জন্য, ব্যক্তির জন্য নীতি তৈরি হয় না। 11 সপ্তাহে 5,966 জনকে সিএ সার্টিফিকেট, দ্রুত আবেদনের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত। আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস, আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966 এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা 10,191,
তারপরে নর্থ 24 পরগনা জেলা 8,930। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন, এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। 2014 পরে যারা এসেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে। 31/12/2024 পর্যন্ত তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশই হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন, এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন। আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। পালা বদলের বাংলায় সৌজন্যের ছবি গ্রহণ নিউ করছেন। টাউনে সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়করা। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি কোনো দিন মাননীয় সরকারি মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ডাক শ্রী পাননি। শুভেন্দু অধিকারী আক্ষেপের মহাশয়ের সুর হাত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাগরিকত্বের গলায়। শংসাপত্র গ্রহণ করছেন। আমি খুশি, শুধুমাত্র আমার সদলীয় বিধায়করা নন, যারা আমাদের বিরোধী দলের বিধায়ক তারাও এখানে এসেছেন সরকারি প্রোগ্রামে। এটা আমরা অনেক দিন ধরে এই 11 সপ্তাহের সরকার আমরা এটা চালাচ্ছি, কিন্তু 21 থেকে 26 আমি এলওপি ছিলাম, আমার কোথাও ডাক ছিল না। এমএলএদের কথা তো ছেড়েই দিন, অর্জুন সিং নিজে ছিল না, ওনার পুত্র ছিলেন এমএলএ, ডাক পেতেন না কেউ। সুব্রত ঠাকুর ছিলেন, কোথাও ডাক পেতেন না।